ইউনূসের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে, আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইউনূসের বিরুদ্ধে এবং জামাত শিবিরদের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এবং ইউনূসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে, হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইউনূসের বিরুদ্ধে এবং ইউনূসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে। হিউম্যান রাইটস রিলেটেড 4টা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে। 4টা অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই 4টা অর্গানাইজেশন আছে। এই 4টা অর্গানাইজেশনে আমরা ইউনূসের বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন লঙ্ঘনের তার জন্য আমরা এই 4টা অর্গানাইজেশনে ইউনূসের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি, অভিযোগ দাখিল করতে পারি। কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি। আপনারা পৃথিবীর যেই দেশে আছেন সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক, আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে, যে বর্তমানে বাংলাদেশে ইউনূস যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে। আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইউনূসের পতন নিশ্চিত। আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে, আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে। তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনারা সবাই গুরুত্বর সাথে নিয়ে আপনারা সবাই এই 4টা অর্গানাইজেশনে ইউনূসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন। কোন কোন গ্রাউন্ডে ইউনূসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে। যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না। ব্যাপারটা একেবারে সহজ। যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের, সে আর্টিকেলগুলো যদি ভায়োলেশন হয়, অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল, সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা স্টেটের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করতে পারবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সো আমি আর্টিকেলগুলো এবং বিষয়গুলো আপনাদের কাছে একটু পরিষ্কার করে তুলছি যাতে আপনারা সহজে এই পিটিশনগুলো বা অভিযোগগুলো দায়ের করতে পারেন। সেটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের কতগুলো আর্টিকেল আছে। যেমন আর্টিকেল 2 ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস, সেটা হচ্ছে রাইট টু লাইফ, মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে বাঁচার অধিকার আছে। সেই যদি বাঁচার অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 2 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সে নালিশ করতে পারবে। সো বাংলাদেশে এখন আপনি বলেন যে বাংলাদেশে রাইট টু লাইফ কি আছে, বেঁচে থাকার অধিকার কি আছে? আওয়ামী লীগের নেতাদেরকে দেখলেই তো পিটিয়ে মারছে, যুবলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে, ছাত্রলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে। তাদের রাইট টু লাইফ নাই। তার মানে এটা স্পষ্টতই আর্টিকেল 2 অফ দ্য হিউম্যান রাইটস অফ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভায়োলেশন করা হয়েছে। এখন আমাদের কি করতে হবে? তাহলে এই আর্টিকেলের অধীনে তারা স্পষ্টভাবে উল্লেখ করে বঞ্চিত হচ্ছে, তারা সেটাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলল এবং সেখানে 15 তারিখে যখন হামলা হলো তাদের উপরে আন্দোলনে, তখন কিন্তু সারা দেশের মানুষ এখন আপনি প্রতিক্রিয়া দেখালো। ইভেন সেখানে আপনি আওয়ামীপন্থী শিক্ষকের আমি দেখেছি আমার সহকর্মীরা ফেসবুকে তারাও প্রতিবাদ করেছে, সংস্কৃত মনা বা সংস্কৃতি কর্মী এবং আপনার সুশীল সমাজ প্রত্যেকে তখন তারা তাদের রাজনৈতিক পরিচয়টি দেখে এবং তারপর পরবর্তী এগুলো আমরা জানি এবং তার ধারাবাহিকতা আমরা দেখলাম 9 দফা আসলো। সেখানে আমরা দেখলাম যে ওই তৎকালীন সহিংসতাকে কেন্দ্র করে তার বিচার দাবি থেকে শুরু করে ইভেন ছাত্র রাজনীতি বন্ধের দাবি
দাবি থেকে শুরু করে 9 দফার বিভিন্ন বিষয় আসলো। পরবর্তীতে যখন 1 দফায় আসলো তখন আবার অনেকে আওয়ামী সমর্থক যারা ছিলেন, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কিংবা সংস্কৃতি কর্মী, তারা আবার সরে দাঁড়ালেন। তারা বললেন যে না, আমরা আসলে 1 দফা আমাদের দাবি ছিল না, আমাদের দাবি ছিল অন্যান্য বিষয়গুলো। সরে দাঁড়ালেন, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে 3 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের দাবি ছিল 9 দফা। সেখানে আমরা যদি এত কিছু বলার উদ্দেশ্য যে সেখানে কিন্তু কোনো এই ছাত্রদের কোন দফার মধ্যে কিন্তু রাষ্ট্রের মৌলিক কোন পরিবর্তনের দাবি কিন্তু ছিল না, এবং পুরো 1 মাসের একটা আন্দোলন ছিল, 1 মাস বা 35 দিন। সেখানে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের কোন দাবি সেখানে ছিল না, ছিল একটা পলিসি, সেটা হচ্ছে ডিআই পলিসি, আমরা যেটা বলি কোটা পলিসি। তারপরে আমাদের সরকার যখন পরিবর্তন হলো, আমরা দেখলাম একটা ঐকমত্য কমিশন গঠন করা হলো। এখন আমি ঐকমত্য কমিশনের কথায় আসি। ঐকমত্য কমিশনের সম্ভবত প্রথমে আমার মনে পড়ে যে ডক্টর শাহদিন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার কমিশনের প্রধান হিসেবে, সংবিধান সংস্কার কমিশনের। উনি সেখান থেকে সরে দাঁড়ালেন, যার পরে দায়িত্ব দেওয়া হলো আলী রিয়াজকে, এবং আলী রিয়াজকে। এখন আলী রিয়াজ পরবর্তীতে আমাদের ঐকমত্য কমিশনের উনার পদাধিকার বলে উনি আবার সহসভাপতি হলেন, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সভাপতি, এবং মূলত উনি সভাপতি হলো, আমাদের ডক্টর আলী রিয়াজই মূল দায়িত্বটা পালন করলেন। এখন আলী রিয়াজ আপনি যদি গুগলে শুধু দেন ডক্টর আলী রিয়াজ, আপনি দেখবেন প্রথমেই লেখা আসে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। আপনি যদি আরেকটু ডিপে যান তখন আসবে বড় জোর বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। ব্যাপারটা এরকম না যে আমেরিকান বাংলাদেশি লেখা, বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। তার মানে আপনি পুরো সংবিধান সংস্কার কমিটির প্রধান একজন হলেন আমেরিকান একজন। এখন আপনি দেখেন এখন কমিশনের বিষয়, কমিশনে আপনি এমন কাউকে ইয়ে করলেন, মূল দায়িত্বটা দিলেন যে হচ্ছে মূলত বাংলাদেশি নয়, যে একজন বিদেশি। তা আমরা বলছি যে আমরা উপনিবেশবাদ থেকে মুক্ত হয়েছি আর আমরা কি করতে পারি, যারা আমরা প্রবাসে যারা বসবাস করি 90 বছর আগে, 88-90 বছর আগে, 1947 সালে পরবর্তী দ্বিতীয়বার আমরা মুক্ত হয়েছি বাংলাদেশ পাকিস্তানিদের হাত থেকে 1971 সালে। কিন্তু আমরা আসলে সেই কলোনিয়ালিটা পাওয়া যেটা, যে উপনিবেশিককরণ, সেখান থেকে আমরা বরং আরো নতুন যুগে প্রবেশ করলাম, যেটা আমাদের লাতিন আমেরিকান বিখ্যাত উপনিবেশবাদ বিষয়ক তাত্ত্বিক এবং দার্শনিক আপনার কুয়ানো উনি বলেছেন যে আমাদের জিওগ্রাফিক বা ভৌগোলিক কলোনিয়ালিজম চলে গেছে, কিন্তু আমাদের যে এখন কলোনিয়ালিটা পাওয়ার যে নতুন অর্গানাইজেশন, যে ইউরোসেন্ট্রিক বা ওয়েস্টার্ন প্রভাব যুক্ত যে পাওয়ার অর্গানাইজেশন, সেটা এখনো আছে, এবং সেখানে আবার সেই সাবেক উপনিবেশগুলো আবার যোগদান করছে। সেটা একটা প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে যেটা, যা আমি মনে হলো যে একটা মানে রিসেন্টলি যেরকম ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বলেছিল যে কানাডা আমাদের একটা প্রভিন্স হতে পারে, ঠিক মনে হলো যে তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার করা হচ্ছে। দ্বিতীয় বিষয়টা আমি এখন পুরো সনদের কন্টেন্ট, সনদের আমি প্রিয়াম্বলসগুলো পড়ছিলাম, সেখানেও আমরা এখনকার যেরকম ছাত্র সমাজ আন্দোলন করেছে, আমরা তখন ছাত্র 2006 ঘটনাগুলো আমরা খেয়াল করি, 6 থেকে 11 সরকার, এবং তারপর দিতে হচ্ছে। আপনি যদি চান ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, এই যে এই বিল্ডিং এখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিট করতে পারেন, হ্যান্ড ওভার করতে পারেন, যদি তারা অ্যালাউ করে। সো আপনি এই কাজগুলো আমাদের করতে হবে, এগুলো একেবারে সহজ, কঠিন কোনো কাজ নাই। আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত অর্গানাইজেশন আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী যতগুলো সংগঠন আছে, সবাইকে বলবো প্রত্যেকে এই কাজটি করার জন্য। এটা নেত্রীর নির্দেশনা, নেত্রী সব কিছু খুলে বলা যায় না, আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সো আপনাদেরকে প্রতি নেত্রী নির্দেশনা পৌঁছে দিচ্ছি, সবাই এই কাজটা করবেন। এবং আরেকটা কথা বলি যে কেউ যদি মামলা করতে চান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলা করতে চান, সেটা হচ্ছে নেদারল্যান্ডে আইসিসিতে, তাহলে আপনার আইনজীবী লাগবে। সো আপনারা যদি কেউ আইনজীবী নিয়োগ করতে চান, এই 4টা অর্গানাইজেশন আছে, এই 4টা অর্গানাইজেশনে যদি কেউ কোনো কিছু করতে চান, অভিযোগ দায়ের করতে চান, পিটিশন দিতে চান, অথবা যদি মামলা করতে চান, তাহলে আপনাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে, যে হেল্প লাগবে, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে সহযোগিতা করব। কি হেল্প লাগবে আপনাদেরকে বলেন, কি করতে হবে আপনাদেরকে বলেন, আপনারা বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যত বেশি পিটিশন, যত বেশি অভিযোগ, যত বেশি মামলা হবে, তত বেশি এগুলো প্রমাণিত হবে, এভিডেন্স কালেক্ট হবে, এবং
যে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, তারা এগুলো সম্পর্কে অবহিত হবে এবং ইউনূসের বিরুদ্ধে তত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে, তত তাড়াতাড়ি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে, তত তাড়াতাড়ি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পারবে। তাই আমি সবাইকে বলবো, সবার জায়গা থেকে আসুন, সকলে ঐক্যবদ্ধভাবে সবার জায়গা থেকে মনোযোগ দিয়ে, মন থেকে, দিল থেকে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে, দিল থেকে দলের জন্য কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব, কঠিন কোনো কাজ নাই। আসুন সকলে মিলে আমরা এই কাজগুলো করি। আমরা ইন্টারন্যাশনাল যে 4টা অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই 4টা অর্গানাইজেশনে আমরা কমপ্লেনগুলো দেই, পিটিশন দেই এবং সাথে সাথে যেই আন্তর্জাতিক নিউজ সংস্থাগুলো আছে, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, স্কাই, সবগুলোতে আমরা বিভিন্ন তথ্যচিত্র প্রমাণ পাঠাই যে বাংলাদেশে কীভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এগুলো আমরা যেন সকলে মিলে এই কাজগুলো যেন করি। সবাই ভালো থাকবেন।